একটু পরেই ইফতার শুরু হয়ে যাবে। তো ইফতার শুরু করার আগে আমরা একটু লাইভ সেশনে চলে আসলাম। এই লাইভটার আমি নাম দিয়েছি বিফোর ইফতার। অর্থাৎ একটু পরে, এখন বাজে প্রায় ৬টা, সন্ধ্যা ৬টা। আর হয়তো ১৫-২০ মিনিট ইফতারের সময় আছে। এই সময়টাতে আমরা এখন একটু লাইভ করব। সে লাইভে আজকে আমাদের টপিকস হলো, আমরা জানি যে এটা হলো শাহরু রমাদানাল উনজিলা ফিহিল কিতাব। এটা হলো রমজান মাস, যে রমজান মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। এটা সেই রমজান মাস। সেই রমজান মাসে আবার আমাদের আরেকটা জিনিস জানা আছে যে কুল্লু নাফসুন জায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটাও আমরা জানি। তো যেহেতু আহ, প্রত্যেক মানুষে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, রমজান মাসেও যে কেউ মারা যেতে পারে, আবার অন্য কোনো মাসেও মারা যেতে পারে। তো সেই মৃত্যু নিয়েই আজকে একটা আমরা কবিতা পড়ব। সেই কবিতাটার নাম হলো ডেথ বি নট প্রাউড। এটা হলো জন ডানের একটা কবিতা। সেই কবিতাটা পড়ব, তার সাথে আমরা মৃত্যু সম্পর্কে আরো কিছু পড়ব আর কি। জন ডানের যে কবিতাটা, সেটা 1609 সালের দিকে আর কি প্রকাশিত হওয়ার কথা সম্ভবত, কবিতাটি যতটুকু আমার মনে পড়ে। এই কবিতাটির একটা সনেট। এই কবিতাটার নাম হলো ডেথ বি নট প্রাউড, অর্থাৎ মৃত্যু তুমি গর্বিত হয়েও না। ডেথ বি নট প্রাউড, দো সাম হ্যাভ কল্ড দি মাইটি অ্যান্ড ড্রেডফুল, ফর দাউ আর্ট নট সো পুয়ার, নট সো। For those whom thou think'st thou dost overthrow, die not, poor death, nor yet canst thou kill me. From rest and sleep, which but thy pictures be, must pleasure. Then from thee much more must flow, and soonest our best men with thee do go. Rest of their bones and souls delivery, thou art slave to fate, saints, kings, and desperate men, and dost with poison, war, and sickness dwell. And poppy or charms can make us sleep as well, and better than thy stroke. Why swell'st thou then? One short sleep past, we wake eternally, and death shall be no more. Death, thou shalt die. তো এটা হলো জন ডানের লেখা একটা কবিতা। জন ডানের লেখা এটা একটা সনেট, মধ্যযুগের সনেট। এখানে কবি বলতেছে যে মৃত্যু, তুমি এত অহংকার করো না। মৃত্যুর তোমার অহংকারের কিছু নাই। তুমি যদিও অনেকে তোমাকে শক্তিশালী ভয়ানক মনে করে, কিন্তু আসলে তুমি সেরকম শক্তিশালী বা ভয়ানক নও। তুমি যাদেরকে পরাজিত করো, আসলে তুমি তাদেরকে মারতে পারো না। হে গরিব মৃত্যু, তুমি কাউকে হত্যা করতে পারো না, আমাকে হত্যা করতে পারো না তুমি ঘুম থেকে, বিশ্রাম থেকে, যেটা কেবলমাত্র তোমার এই ছবি। এখানে অনেক আনন্দ আছে। অর্থাৎ আমরা জানি মানুষ ঘুমের মধ্যে মারা যায়, বা শুয়ে থাকতে থাকতে মানুষ মারা যায়, সেটাই বলতেছে যে খুব দ্রুতই কি হয়ে যাবে, তাদের বোনস গুলো আবার উঠে যাবে। এবং মৃত্যুকে বলা হচ্ছে দাউ আর স্লেভ টু ফেট, যে তুমি ভাগ্যের কাছে চাকর। চান্স, আমরা ভাগ্য গুণে মানুষ মারা যেতে পারে, রাজার কাছে মানুষ মারা যায়, ডেসপারেট ম্যান, বেপরোয়া মানুষের কাছে মানুষ মারা যায়, পয়জন অর্থাৎ বিষ খেয়ে কেউ মারা যায়, যুদ্ধে মারা যায়, অসুস্থতায় মারা যায়। তাহলে মৃত্যুর এখানে গর্ব বা অহংকার করার কিছু থাকে না। পপি বা বিভিন্ন জাদুতেও মানুষ মারা যেতে পারে, যেটা মৃত্যুর চেয়ে অনেক ভালো। তাহলে কেন মৃত্যু সোয়েলস, কেন মৃত্যু অহংকারে ফুলে ফেপে ওঠে? ওয়ান শর্ট স্লিপ পাস, তারপরে আমরা যখন মারা যাব এই মৃত্যুর পরে, উই ওয়েক ইটারনালি, আমরা আবার পার্মানেন্টলি জেগে উঠি। অ্যান্ড ডেথ শ্যাল বি নো মোর, আর মৃত্যু বলে কিছু থাকবে না। ডেথ দাউ শ্যাল্ট ডাই, অর্থাৎ মৃত্যুর পরে আমরা যখন আবার পার্মানেন্টলি জেগে উঠব, তখন আর একটা পুনর্জন্ম পাবো, পুনর্জীবন পাবো। সেই জীবনে
প্রত্যেকটি মানুষ পার্মানেন্টলি জেগে উঠবে। এই কথাটা আমাদের খুবই শিক্ষণীয় বিষয়, যে আমরা যে একবার মারা যাব, সেই মারা যাওয়ার পরে আবার যখন মৃত্যুর পরে আমরা আবার পুনরুত্থিত হব, তখন কিন্তু আর কোনো মৃত্যু থাকবে না। এই জন্য বলছে ডেথ বি নট প্রাউড, প্রথমে বলছে, আর শেষে বলছে ওয়ান শর্ট স্লিপ পাস্ট, একটা ছোট্ট ঘুমের পরে উই ওয়েক ইটারনালি, আমরা পার্মানেন্টলি জেগে উঠি, অ্যান্ড ডেথ শ্যাল বি নো মোর, মৃত্যু থাকবে না, ডেথ দাউ শ্যাল্ট ডাই, একটা সময় কি হয়ে যাবে, মৃত্যু নিজেই মারা যাবে। তাহলে এই হলো ইংল্যান্ডের কবি জন ডান সম্পর্কে আমরা, জন ডানের বিখ্যাত কবিতা এটা সম্পর্কে আমরা জানলাম। তো এই কবিতাটা, এটা 1633 সালে প্রকাশিত হয়েছিল। হোলি সনেট নাম ছিল এই কবিতাটার। আর জন ডান হলো ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি। এই হলো জন ডান সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। আর এবার আমরা দেখব যে আসলে বায়োলজিক্যালি বায়োলজিক্যালি কিভাবে মানুষ মারা যায়, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব আর কি। আসলে ডেথ কি জিনিস, কিভাবে মানুষ মারা যায়, হু ইজ কল্ড ক্লিনিক্যাল ডেথ। So death হলো irreversible cessation of all biological functions that sustain a living organism. The remains of a further organism normally begin to decompose shortly after death. Death inevitably occurs in all organisms eventually. Some organisms, such as Trypsis, Dormhill, are biologically immortal. However, they can still die from means other than aging. Death is generally applied to whole organisms. The equivalent for individual or components of an organism, such as cells or tissues, is necrosis. Something that is not considered an organism, such as virus, can be physically destroyed but is not said to die, as a virus is not considered alive in the first place. তো মৃত্যুরও অনেক সংজ্ঞা আছে। সেই মৃত্যু সম্পর্কে আমরা এখন একটু পড়াশোনা করছি, আসলে কখন আমরা একটা প্রাণীকে মৃত ঘোষণা করতে পারি সেই বিষয়টা নিয়ে, সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে মৃত্যু হলো আমাদের বায়োলজিক্যাল যত ফাংশন আছে সবকিছুই কি একসময় বন্ধ হয়ে যায়, এবং এই বন্ধ হওয়াটা আর কখনোই ফিরে আসে না, সেটা কি আমরা মৃত্যু বলি। কোনো মৃত কোনো প্রাণী মৃত্যুর পরেই আস্তে আস্তে পচে যাওয়া শুরু করে, আর যত প্রাণী আছে সবার মাঝেই অবশ্যই মৃত্যু হয়। আর কিছু প্রাণী আছে যেমন ট্রু ট্রুটিপোস, ডরনিল অথবা ইমর্টাল জেলিফিশ বলা হয়, এটা এক ধরনের জেলিফিশ, সেটা বায়োলজিক্যালি ইমর্টাল। কিন্তু যাই হোক, এরাও কিন্তু আহ, বয়স ছাড়া অন্যান্য যে কোনো ভাবেই মরে যেতে পারে। আর মৃত্যু বলতে টোটাল প্রাণীটাকেই বোঝানো হবে, আর তার যদি কিছু অঙ্গ, সেল বা টিস্যু ধ্বংস হয়, মৃত্যু হয়, সেটাকে আমরা নেক্রোসিস বলি। যেমন কিছু প্রাণী আছে যেমন ভাইরাস, যেটা ফিলি ধ্বংস হয় এই পার ইয়ার, অর্থাৎ 21 শতকের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 56 মিলিয়ন মানুষ মারা যায়। এটা ন্যাচারালি মানুষ মারা যায়। এই মৃত্যুটা হলো স্বাভাবিক একটা মৃত্যু, ন্যাচারালি মানুষ মারা যায়, বা যেটাকে জাতীয় মৃত্যু হার বলে। তো এগুলোর মধ্যে সবচেয়ে কমন কারণ হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হৃদরোগের কারণেই মানুষ মারা যায়, যেটা মানুষের হার্টকে বা ব্লাড ভেসেলকে ক্ষতিগ্রস্ত করে। আর 2022 সাল অনুযায়ী প্রায় 109 মিলিয়ন মানুষ মারা গেছে, অথবা প্রায় 93.8% মানুষ আহ, আছে। আর পরবর্তীতে জেরন্টোলজি এবং বায়োজেনেটিক্স থেকে আরো বিভিন্ন গবেষণা আমরা দেখি যে ডেথটা হলো এইজিং প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, ন্যাচারাল প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। হিউম্যানস ডু নট হ্যাভ দ্য মিনস টু অ্যাপ্লাই দিস টু দেমসেলফ, দে হ্যাভ টু ইউজ আদার ওয়েজ টু ম্যাক্সিমাম লাইফ স্প্যান ফর এ হিউম্যান। আর মানুষ যেহেতু মৃত্যুকে আটকাতে পারে না, মানুষ তাই তাদের জীবন কালটাকে বাড়াতে পারে থ্রু লাইফস্টাইল চেঞ্জ, মানুষের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, অর্থাৎ জীবন পদ্ধতি, সাস ক্যালোরি রিডাকশন, অর্থাৎ মানুষ যদি কম ক্যালোরি যুক্ত খাবার খায় তাহলে মানুষ দীর্ঘজীবী হতে পারে। ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? ক্যালোরি রেস্ট্রিকশন করতে গেলে আমাদের কি করতে হবে, যে এমন একটা খাদ্য গ্রহণ করতে হবে যেখান থেকে আমাদের, যেমন বেভারেজ বেভারেজ মানে নিউট্রিশন বেশি থাকবে না, আর ক্যালোরি ইয়া করবে, ওয়েট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের দেহের ওয়েট কমাতে হবে,
তাহলে লংজিভিটি বাড়বে, এবং এজের সাথে প্রক্রিয়ার সাথে যে প্রক্রিয়া সেগুলো থামাতে হবে। আর ডায়েটিং করতে হবে, অর্থাৎ মানুষ যদি নির্দিষ্ট খাবার সঠিক নিয়মে মেনে চলে তাহলে মানুষের মৃত্যুকে আটকানো যাবে না, বাট মৃত্যুটা মানুষের জীবনকালটা দীর্ঘায়িত হবে। এবং এক্সারসাইজ, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম করতে হবে। কমপক্ষে প্রতিদিন 30 থেকে 40 মিনিট 50 মিনিট করে তাকে অবশ্যই হাঁটতে হবে। না হাঁটলে ডেথ প্রক্রিয়াটি আমাদের জীবনে আরো তাড়াতাড়ি চলে আসতে পারে। আবার বলছে ডেথকে আটকানো যাবে না, বাট এই প্রক্রিয়াটাকে একটু হল্ট করে দেওয়া যেতে পারে। আচ্ছা, দি আইডিয়া অফ লাইফ স্প্যান এক্সটেনশন ইজ কনসিডার্ড স্টাডি অ্যাজ এ ওয়ে ফর পিপল টু লিভ লঙ্গার। তো এই যে আমরা ক্যালোরি কম গ্রহণ করা, ডায়েটিং এবং এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো দীর্ঘায়িত করতে পারি। ডিটারমাইনিং হোয়েন এ পারসন হ্যাজ definitively died has proven difficult. Initially, death was defined as occurring when breathing and the heartbeat ceased, a status still known as clinical death. তো আমরা যেটাকে বলি যে ক্লিনিক্যাল ডেথ কাকে বলে, ডেথের সংজ্ঞা দেওয়াটা আসলে খুব কঠিন। কাকে মৃত্যু বলে? ক্লিনিক্যাল ডেথ বলতে আমরা এরকমই বুঝি যখন মানুষ শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হার্টবিট বন্ধ হয়ে যায়, সেটাকেই আমরা ক্লিনিক্যাল ডেথ বলি। তো যাই হোক, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সিপিআর যেটা, এর অর্থ হলো যে এমন একটা হচ্ছে যেটা ইরিভার্সিবল, আর ফিরে আসে না। ব্রেন ডেথ was then considered a better option, but several definitions exist for this. এই ক্ষেত্রে আমরা ব্রেন ডেথ শব্দটি ইউজ করি। সাম পিপল বিলিভ দ্যাট অল ব্রেন ফাংশনস মাস্ট সিজ, যে একটা মানুষের মৃত্যু হতে গেলে তার ব্রেনের সকল ফাংশন তাকে অবশ্যই বন্ধ হতে হবে। আদার্স বিলিভ দ্যাট ইভেন ইফ দ্য ব্রেন স্টেম ইজ স্টিল অ্যালাইভ, দ্য পার্সোনালিটি অ্যান্ড আইডেন্টিটি আর ইরিভার্টিবলি লস্ট। তো যদিও ব্রেন কাজ করে কিন্তু তার পার্সোনালিটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে মৃত্যু বলতে পারি। দ্য পারসন শুড বি কনসিডার্ড এন্টায়ারলি ডেড, তখন এই লোকটাকে আমরা মৃত ঘোষণা করতে পারি। দ্য কজ অফ ডেথ ইজ ইউজুয়ালি কনসিডার্ড ইম্পর্টেন্ট, তো মৃত্যুর কারণকে একটা ইম্পর্টেন্ট হিসেবে মনে করা হয়। অ্যান্ড অটোপসি ক্যান বি ডান, এই ক্ষেত্রে আমরা অটোপসি বা ময়না তদন্ত করতে পারি। দেয়ার আর মেনি কজেস ফ্রম অ্যাক্সিডেন্টস টু ডিজিজ, তো একটা মানুষের মৃত্যুর অনেক কারণ থাকতে পারে, অসুখ থেকে শুরু করে রোগ পর্যন্ত অনেক ধরনের কারণ মানুষের থাকতে পারে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে মৃত্যু সম্পর্কে একটু আইডিয়া আমরা নিলাম। Many cultures and regions have a concept of an afterlife that may hold the idea of judgment of good and bad deeds in one's life. তো পৃথিবীর অনেক সংস্কৃতি, অনেক ধর্মে এরকম একটা ধারণা আছে যে মৃত্যুর পরে মানুষের একটা পরবর্তী জীবন থাকে, যে জীবনে এই জীবনের তাদের ভালো কাজ এবং মন্দ কাজের একটা জাজমেন্ট বা বিচার করা হবে। There are also different customs for honoring the body, such as funerals, cremation or sky burial. তো বিভিন্ন রকম এই মানুষ মরে গেলে তার মৃতদেহকে সম্মানের জন্য ফিউনারেল, ক্রিমেশন বা স্কাই বেরিয়াল বিভিন্ন নামে বিভিন্নভাবে অনুষ্ঠান করা হয়। আফটার ডেথ অ্যান্ড অবিচুয়ারি মে বি পোস্টেড ইন এ নিউজ পেপার, মৃত্যুর পরে অবিচুয়ারি বা কুলখানিটা কোনো নিউজ পেপারে কেউ কেউ প্রকাশ করতে পারে। অ্যান্ড দি সার্ভাইভড বাই kin and friends usually go through the grieving process, আর তার আত্মীয় স্বজন যারা থাকে, যারা বেঁচে থাকে, তারা সবাই তাকে সম্মান জানানোর জন্য খুব কষ্টকর একটা প্রক্রিয়া, কষ্ট নিয়ে তারা সেখানে যায় আর কি। এই হলো মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা আর কি। তো এখন প্রশ্ন, মেডিকেল ডেফিনেশন অফ ডেথ, মৃত্যুর মেডিকেল সংজ্ঞাটা কি হতে পারে? দ্য কনসেপ্ট অফ ডেথ ইজ দ্য কি টু হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিনোমেনন। এই যে ঘটনাটা, একটা মৃতের যে ধারণা, সেটাই মানুষের বোঝাপড়ার, এটাই হলো মূল কথা যে মানুষ মৃত। দেয়ার আর মেনি সায়েন্টিফিক অ্যাপ্রোচেস অ্যান্ড ভ্যারিয়াস ইন্টারপ্রিটেশনস অফ দ্য কনসেপ্ট। এই মৃতের ধারণা অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকগুলো বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে। Additionally, the advent of life-sustaining therapy and the numerous criteria for defining death from both a medical and legal standpoint have made it difficult to create a single unifying definition. তো নানান কারণে এই মৃতের সংজ্ঞা দেওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেউ জীবন থেকে মৃতকে আলাদা করেছেন, কেউ আবার বলেছেন যে হার্টবিট এবং ব্রেন ডেথ হলেই সেটাকে আমরা মৃত্যু বলতে পারি। আচ্ছা, আর বর্তমানে যেটা করা হয় যে
কনসাসনেস যদি না থাকে, ইসিজি, ইইজি, এইগুলোর মাধ্যমেও আমরা মৃত্যু কনফার্ম করতে পারি। আর যতক্ষণ টোটাল ব্রেন ডেথ হয়নি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে ডেথ ঘোষণা করা হয় না। আচ্ছা, স্টেজেস অফ ডেথ, মৃতের আবার অনেকগুলো আহ, প্রকার আছে। রেসপিরেটরি অ্যারেস্ট বলে বা নো ব্রিদিং, কার্ডিয়াক অ্যারেস্ট বা নো পালস, ব্রেন ডেথ অর্থাৎ নো নিউরোনাল অ্যাক্টিভিটি থাকে। আরো কিছু থাকে, সেটা হলো প্যালারমোটিস। আচ্ছা, তারপরে অ্যালগোর মোটিস, রিগোর মোটিস, লিভার মোটিস, ডিকম্পোজিশন, ফসিলাইজেশন, এগুলো অনেকগুলো প্রক্রিয়া মৃতের সাথে জড়িত থাকে। আচ্ছা, প্রশ্ন হলো যে মানুষ কেন মারা যায়, এটা একটা কঠিন প্রশ্ন। লিস্ট অফ কজেস অফ ডেথ বাই রেট অ্যান্ড প্রিভেন্টেবল কজ অফ ডেথ, মানুষ কেন মারা যায় সেটা একটা প্রশ্ন। আর কি কি করলে মানুষ তার মৃত্যুকে কমাতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তো লিডিং কজ অফ হিউম্যান ডেথ ইন ডেভেলপিং কান্ট্রিজ ইজ ইনফেকশাস ডিজিজ, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রধান কারণ মানুষের মৃত্যু সেটা হলো ছোঁয়াচে রোগ। দ্য লিডিং কজেস ইন ডেভেলপ কান্ট্রিজ আর ইথারোস্ক্লেরোসিস বা হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক। আর উন্নত দেশে সেটা হলো হার্ট ডিজিজ হয়, স্ট্রোক হয়, ক্যান্সার অ্যান্ড আদার ডিজিজ রিলেটেড টু অবেসিটি অ্যান্ড এজিং। সেটা অবেসিটি, স্থূলতার কারণে হয়, মানুষের বয়স হওয়ার কারণে মানুষ মারা যায় উন্নত দেশে। বাই an extremely wide margin, the largest unifying cause of death in the developed world is the biological aging. আর উন্নত দেশে সবচেয়ে বড় কারণ, যেটা কমন কারণ, সেটা হলো যে বায়োলজিক্যাল এজ, অর্থাৎ মানুষের যখন বয়স বেড়ে যায় এমনিতেই মানুষ মারা যায়। লিডিং টু ভেরিয়াস কমপ্লিকেশন নন অ্যাজ এজিং অ্যাসোসিয়েটেড ডিজিজ, যেটাকে আমরা এজ রিলেটেড কমপ্লিকেশন বা বয়স্কজনিত কারণ বলতে পারি আর কি। তো এই হলো সেই গল্প। তো আজকে আমাদের মনে হয় যে ইফতারির সময় হয়ে গেছে, আমরা এখন আমাদের এই লাইভটা আমরা শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাবাই।